হ্যাঁ এবার শোনা ওকে, যাচ্ছে। তো আজকে আমাদের থার্ড প্র্যাকটিস সেট। আমরা আমাদের প্র্যাকটিস সেটে এরর কারেকশন করছি, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস করছি, সেন্টেন্স কমপ্লিশন করছি, মানে যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলি, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছি। আর তার সাথে সময় থাকলে রুট ওয়ার্ড করব, আমরা করতে পারিনি। চলো তাহলে আসো। আজকে আমাদের এরর কারেকশনের জায়গায় আজকে আছে না সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আছে। প্রিভিয়াস ক্লাসের মতন, প্রিভিয়াস ক্লাসেও আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করেছিলাম, তো আজকেও সেন্টেন্স ইমপ্রুভমেন্টই করব। চলো। হি হ্যাজ গন টু কলকাতা লাস্ট উইক। এখানে ভুল কোথায় আছে বলতে হবে, বা এটা কি ঠিক আছে কিনা। যদি আন্ডারলাইন পার্ট যদি ঠিক থাকে তাহলে অপশন ডি উত্তর করবে যে নো ইমপ্রুভমেন্ট। আদারওয়াইজ ইউ হ্যাভ গিভেন থ্রি অল্টারনেটিভস। দাদা অপশন এ হবে বলে মনে হচ্ছে, ওয়িং টু কলকাতা লাস্ট উইক। হুম, মানে তাহলে আমাদের না এটা এইখান থেকে শুরু হওয়া উচিত ছিল, তাই না? এইটা এইখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, ব্যাস একটা উত্তর পেলাম। আর কেউ কিছু বলবে? হুম। আর সবার কি মনে হচ্ছে? আরে ভাই চুপচাপ থাকলে তাহলে লাইভ ক্লাসে জয়েন করার মানে কি হলো? কথা বলো রে। দাদা আমি তো সেকেন্ড ক্লাস মনে হচ্ছে বুঝতে পারছি না দাদা। একটু। এখান থেকে কনসেপ্টটা সারা জীবন মনে রাখবে। বিষয়টা হলো যখন পাস্টের কোনো স্পেসিফিক টাইম যখন দেওয়া থাকবে, পাস্টের স্পেসিফিক টাইম যখন দেওয়া থাকবে, তখন সেটা চোখ কান বুঝে পাস্ট ইনডেফিনিট টেন্সে উত্তর করবে। পাস্ট ইনডেফিনিট টেন্সে কি বললাম বুঝেছো? এইখানে খেয়াল করো লাস্ট উইক দেওয়া আছে কি না। তাহলে এখন আর ক্লাস জয়েন করা সম্ভব নয়। তাহলে লাস্ট উইক দেওয়া আছে। লাস্ট উইক মানে কি? অতীতের একটা স্পেসিফিক টাইম দেওয়া আছে। তো এই অতীতের স্পেসিফিক টাইম দেওয়া আছে বলে সেইখানে আমরা কি করব না, একদম পাস্ট ইনডেফিনিট টেন্স করবো, অর্থাৎ অপশন এ হয়ে যাবে, অর্থাৎ হি ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। পরিষ্কার কথা, কারণ লাস্ট উইক একটা স্পেসিফিক একটা টাইম দেওয়া আছে। হুম, কিন্তু একটা জিনিস খেয়াল করবে। কি জিনিস খেয়াল করবে? যদি একটা পিরিয়ড অফ টাইম দেওয়া থাকতো বা একটা পয়েন্ট অফ টাইম যদি দেওয়া থাকতো, তাহলে কিন্তু সেইখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করতাম। ভালো করে বোঝো, যদি একটা পিরিয়ড অফ টাইম বা একটা পয়েন্ট অফ টাইম যদি দেওয়া থাকতো, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করতাম। যেমন প্রিভিয়াস ক্লাসে আমরা একটা এক্সাম্পল করেছিলাম। আমরা এরকম করেছিলাম না, যে এরকম একটা সেন্টেন্স করেছিলাম যে দেয়ার হ্যাজ নট বিন there has not been any rainfall here for 6 months। এরকম একটা সেন্টেন্স করেছিলাম না আমরা, যে গত 6 মাস ধরে এখানে কোনো বৃষ্টি হচ্ছে না। তোমরা কেউ একটু বলেছিলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ বিন দেখে, কিন্তু এটা পাস্ট পারফেক্ট, সরি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ ফর দিয়ে একটা স্পেসিফিক টাইম বা সিন্স দিয়ে একটা স্পেসিফিক টাইম যদি দেওয়া থাকে, তাহলে এই সমস্ত ইউজের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। কিন্তু অতীতের যদি একটা একদম ফিক্সড একটা টাইম, একটা স্পেসিফিক টাইম যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স করব, এটুকুন মাথায় রাখো। ওকে, কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ, যেমন যেমন হি, যদি আমি বলি যে হি হ্যাজ গন
টু কলকাতা লাস্ট উইক, এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে গেল। এই সেন্টেন্সটা ভুল হয়ে গেল, কারণ লাস্ট উইক যেহেতু একটা অতীতের একটা স্পেসিফিক টাইম দেওয়া আছে, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা যাবে না, এখানে জাস্ট ওয়েন্ট করতে হবে, হি ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। এটাই হলো কনসেপ্ট। চলো নেক্সট এটা করো। ইফ হি উড রিসিভ মাই লেটার ইন টাইম, সে যদি আমার চিঠিটা সময় মতন পেত, হি উড বি এবল টু চেঞ্জ হিজ প্ল্যানস, তাহলে সে তার প্ল্যান চেঞ্জ করতে পারতো। এটা আমি আগের দিন এত ভালো করে বুঝিয়েছি যে এটা পারা উচিত। বলো। এটা কিন্তু আমরা খুব ভালো করে শিখেছিলাম। দাদা মনে হচ্ছে অপশন বি, ইফ হি রিসিভস মাই লেটার ইন টাইম। হ্যাঁ, আর কেউ কিছু, আর কার কি মনে হচ্ছে? প্রত্যেকে মাইক অন করে বলো। আমরা একটা উত্তর পেলাম বি, আর কারো কিছু মনে হচ্ছে? ওটাই লাগছে দাদা। ওটাই লাগছে? আরে ওটাই লাগবে কে, মানে তোমরা আমায় বলো। আমি তোমাদের বলেছিলাম যে ইফ ক্লজ অনলি 3টে টেন্সে অ্যাভেলেবল আছে, বলেছিলাম কিনা প্রিভিয়াস ক্লাসে? হ্যাঁ দাদা। বলো সেটা কোন কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট। ভেরি গুড। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, আর কি? পাস্ট পারফেক্ট। তাহলে যখনই আমরা দেখব যে এই 3টি টেন্সের বাইরে অন্য কোনো টেন্স দিয়ে আমাকে ইফ ক্লজ দেওয়া হয়েছে, তার মানে সেখানেই ভুল আছে। তাহলে এখানে ইফ হি উড, ইফ ক্লজের সাথে হি উড এর কোনো প্রশ্নই আসবে না। বুঝতে পারছি কি না আমরা, বলো? তাহলে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে অপশন হয়ে যাবে আমাদের বি সঠিক উত্তর। একদম ঠিক বলেছো তোমরা সবাই, যে ইফ হি রিসিভস মাই লেটার ইন টাইম, হি উড বি এবল টু চেঞ্জ হিজ প্ল্যানস। ওকে, বুঝতে পারলাম কিনা? হ্যাঁ দাদা। ভেরি গুড। চলো নেক্সট এটা করো। I have been ringing the doorbell 5 times but no one has answered. আমি 5বার ডোরবেল বাজাচ্ছিলাম কিন্তু কেউ আমায় আনসার দেয়নি। এখানে ভুল আছে কোথায় বলতে হবে। দাদা আমার মনে হচ্ছে অপশন এ, আই হ্যাড বিন রিংিং দ্য ডোরবেল। আচ্ছা, আর কারো কিছু মনে হচ্ছে? আমরা একটা উত্তর পেলাম এখানে, এটা। দাদা সরি, আমি একটু ভুল বললাম, আমি ওটা হ্যাজ অ্যানসার্ড আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা অপশন সি হবে, আই হ্যাভ রাং দ্য ডোরবেল। আচ্ছা, তাহলে এটা বাকিরা বলো। অপশন সি মনে হচ্ছে। একদম ঠিক, অপশন সি সঠিক উত্তর হবে এখানে। ঠিক আছে, আই হ্যাভ বিন রিংিং দ্য বেল 5 টাইমস এরকম করে কথা হয় না, যে আমি 5-5বার বেল বাজাচ্ছিলাম এমন নয়, আমি 5-5বার বেল বাজিয়েছিলাম এমন বলা যেতে পারে। বুঝেছো? অর্থাৎ এই 5 টাইমস, 2 টাইমস, থ্রাইস, টুয়াইস, এই ইত্যাদি জিনিসগুলো সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে ব্যবহার হয়। যেমন এক্সাম্পল দেখো, তাহলে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। যেমন আমি বললাম কি, যে রাম হ্যাজ কাম হিয়ার, রাম হ্যাজ কাম হিয়ার, রাম এখানে এসেছিল টুয়াইস, রাম হ্যাজ কাম হিয়ার টুয়াইস বা 2 টাইমস। তো এই যে 2 টাইমস, টুয়াইস, থ্রাইস, 4 টাইমস, 5 টাইমস, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে মনে রাখবা সেটা একদম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হবে, অন্য কোনো টেন্সে নয়। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদের আন্ডারলাইন পার্টটুকুনকে আমরা অপশন বি দ্বারা রিপ্লেস করে দিব। অর্থাৎ আই হ্যাভ রাং দ্য ডোরবেল 5 টাইমস বাট নো ওয়ান হ্যাজ আনসার্ড। ওকে, ক্লিয়ার হলো?
চলে আসবে এটা। রাম ইজ হ্যাভিং আ গুড ইয়ার ফর মিউজিক। দেখো হ্যাভ আ গুড ইয়ার মানে কি, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। হ্যাভ এ হবে। হ্যাভ আ গুড অফ সামথিং, হ্যাভ আ গুড অফ সামথিং, এই সিচুয়েশনটা যদি থাকে তাহলে মনে রাখবা যে এটার মানে হচ্ছে এটার মানে হলো কি কোন একটা ইন্টারেস্ট থাকা, গভীর আগ্রহ থাকা, গভীর আগ্রহ, গভীর আগ্রহ থাকা, বা মোটামুটি গভীরভাবে থাকা, এটা বলতে পারো যে গভীরভাবে থাকা, গভীরভাবে থাকা। যেমন আমি একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, হ্যাভ আ গুড অফ সামথিং। আমি বললাম যে লাস্টে কি লিখলে? হ্যাভ এ গুড অফ, গভীরভাবে থাকা, মানে হ্যাভ এ গুড অফ তারপরে কি? সামথিং, হ্যাভ আ গুড অফ সামথিং, হ্যাভ আ গুড অফ সামথিং মানে গভীর আগ্রহ থাকা বা গভীরভাবে থাকা। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম যে হি হ্যাজ হি হ্যাজ এ হি হ্যাজ আ গুড টেস্ট, এই যে হি হ্যাজ আ গুড টেস্ট। ওকে, তার মানে হ্যাভ আ গুড অফ সামথিং, হ্যাভ আ গুড অফ সামথিং মানে গভীর আগ্রহ থাকা বা গভীরভাবে থাকা, এরকম একটা সেন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এইখানে দেখো এখানের কনসেপ্টটা হচ্ছে কি যে হ্যাভ মানে, হ্যাভ অর্থ যখন কোনো কিছুকে ওন করা বা কোনো কিছুকে পজেস করা, এই অর্থে যদি হ্যাভকে ব্যবহার করি, তার মানে আলটিমেটলি বাংলাতে যদি বলি থাকা, তাহলে হ্যাভকে যখন আমরা থাকা অর্থে ব্যবহার করব না, তখন মাথায় রাখবো হ্যাভের সাথে কখনো আইএনজি যোগ করব না। ওকে, অর্থাৎ হ্যাভ মানে যখন কোনো কিছু ওন করা বা হ্যাভ মানে যখন কোনো কিছু পজেস করা বা থাকা, তখন হ্যাভকে কোনো কন্টিনিউয়াস ফর্মে লিখবো না। হ্যাঁ, নো ইউজ অফ কন্টিনিউয়াস। বলো তো প্রত্যেকে বুঝতে পেরেছি কিনা যেটা বললাম আমি? তাহলে এইখানে রাম ইজ হ্যাভিং আ গুড ইয়ার অফ মিউজিক মানে এইখানে রামের সঙ্গীতের প্রতি একটা ভালো শ্রবণ ক্ষমতা রয়েছে, মানে সে ভালো মিউজিকটা শোনে বা মিউজিকের তার ইন্টারেস্টটা খুব বেশি বা মিউজিকের প্রতি তার আগ্রহটা অনেক বেশি, ভালো শ্রোতা বলতে পারো। তাহলে এখানে একটা কোয়ালিটি থাকা, তাহলে হ্যাভ এখানে থাকা অর্থে ব্যবহার করা হচ্ছে, সেই জন্য থাকা অর্থে যখন হ্যাভ ইউজ হয় তখন তার সাথে আইএনজি ফর্ম ইউজ হয় না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স সেটাকে ব্যবহার করা যায় না। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? রাম হ্যাজ আ গুড ইয়ার। ইয়েস, রাম হ্যাজ আ গুড ইয়ার। ওকে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, রাম হ্যাজ আ গুড ইয়ার ফর মিউজিক। ওকে, যেমন এমনটাও বলা যায় না যে আই অ্যাম হ্যাভিং আ বিগ হাউস, আই এম হ্যাভিং আ বিগ হাউস ইন কলকাতা, এমনটাও বলা কখনো সম্ভব নয়। এইটাও ভুল হবে বললে। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, আমরা মনে করি হ্যাঁ ঠিকই তো আছে মনে হয়। তাহলে হ্যাভ মানে যখন থাকা বা ওন করা বা পজেস করা, তখন কিন্তু এর সাথে কন্টিনিউয়াস ফর্ম ইউজ হয় না। তাহলে এখানে অ্যাম হ্যাভিংটা এটা ঠিক ইউজ নয়, এখানে ঠিক ইউজ কি হবে? আই হ্যাভ হবে। ওকে, আই হ্যাভ আ বিগ হাউস ইন কলকাতা। বুঝলাম কি না? চলো এবার তোমরা বলে দাও তাহলে রাম ইজ ওনিং আ গুড ইয়ার পজেসিং, না দরকার কি? আমার এখানে হ্যাভ ভার্ব যখন ইউজ করা হয়েছে তখন আমায় দেখতে হবে অপশনের মধ্যে হ্যাভের সাথে রিলেটেড কিছু আছে কিনা, সঠিক কথা, তো সেটাকেই চয়েস করতে হবে। ক্লিয়ার? যাবো নেক্সট প্রশ্নে। ওকে চলো। when he will arrive the band will play the national anthem, যখন সে এসে পৌঁছবে তখন ব্যান্ড ন্যাশনাল অ্যান্থেম প্লে করবে। এইখানে কি ভুল আছে আমাদেরকে একটু বলতে হবে, বা যদি কোনো ভুল না থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট উত্তর করতে পারো। দাদা আমার মনে হচ্ছে কি অপশন হবে কি দাদা? অপশন সি হবে আমার মতে। হ্যাঁ, অপশন সি একজন পেলাম, আর আর অপশন সি স্যার। অপশন সি, আর কারো কিছু মনে হচ্ছে?
দাদা এরকম স্ট্রাকচার আমি নিউজ পেপারে পড়েছি, বাট এক্সপ্লেনেশনটা আমি জানি না, মানে একটু হ্যাঁ হ্যাঁ বুঝতে ভালো করে পেরেছি, explain ওকে করতে ঠিক পারবেন? আছে, আমি জাস্ট উত্তরটা শোনার চেষ্টা করছি তোমাদের থেকে, তারপর এটা এক্সপ্লেন তো আমি করবোই, অসুবিধা নেই। আচ্ছা তোমরা একটা নোট লেখো, এটার জন্য একটা নোট লেখো, লেখো ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে, লেখো, লিখছো তো সবাই? আর ইউ রাইটিং অর নট? হ্যাঁ দাদা লিখছি, হ্যাঁ। ভবিষ্যতে কোনো কাজ বোঝাতে। হ্যাঁ লেখো, লেখো সবাই, ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে যদি আমরা কোনো ক্লজ, ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে যদি আমরা কোনো ক্লজ ইফ কমা when কমা আনলেস কমা আনটিল কমা বিফোর কমা as soon as comma as long as in case etc etc দিয়ে শুরু করি, নাকি কি বললাম বাংলাটা আরেকবার বলো তো, কি বলছিলাম নোটটাতে? ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে যদি আমরা কোনো ক্লজ ইফ, হোয়েন, আনলেস, আনটিল, বিফোর, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, ইন কেস এটসেট্রা দ্বারা দিয়ে হ্যাঁ দ্বারা শুরু করি, দ্বারা শুরু করি, তাহলে তাহলে ওই ক্লজটি, তাহলে ওই ক্লজটি সব সময়, তাহলে ওই ক্লজটি সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে মনে করো যে আমি ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে চাইছি বা ফিউচার অ্যাকশন আমি বোঝাতে চাইছি, সেই ক্ষেত্রে কোনো একটা ক্লজ আমি শুরু করছি, যেটা ইফ দিয়ে হতে পারে, ওয়েন দিয়ে হতে পারে, আনলেস দিয়ে হতে পারে, আনটিল দিয়ে হতে পারে, বিফোর দিয়ে হতে পারে, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, ইন কেস ইটিসি, এইগুলো দিয়ে যখন শুরু করছি তখন ওই ক্লজটা যেন অন্য কোনো টেন্সে না যায়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই থাকতে হবে। আচ্ছা এক্সাম্পল বলি, এক্সাম্পল বলি, হ্যাঁ যেমন এর এক্সাম্পল লিখে রাখো যে when নাম দেব না, একটু অন্য কিছু দিই, when my brother, when my brother comes to me, when my brother comes to me, comma I shall give him money, এর মানে কি? যখন আমার ভাই আসবে আমি তাকে টাকা দেব। হ্যাঁ মানে যখন আমার ভাই আমার কাছে আসে তখন আমি তাকে টাকা দিই, ওকে, বা দেব, এরকম একটা সেন্সে ইউজ হয়। তাহলে এইটা দেখো, যখন আমার কাছে আসবে, এখনো তো আসেনি ভাই, যখন আমার কাছে আমার ভাই আসে তখন আমি তাকে টাকা দিই। তার মানে ভবিষ্যতের কোনো কাহিনী যদি আমি বোঝাতে চাই এবং সেই ক্লজটা যদি আমার ইফ, ওয়েন, আনলেস এই সমস্ত শব্দগুলো দিয়ে যদি শুরু হয়, তাহলে সেই ক্লজটা 100% প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। আরেকটা এক্সাম্পল দিই, if he plays well, সে যদি ভালো খেলে, he will surely win the match। দেখো এই ধরনের কথা আমরা বলি কিনা, সে যদি ভালো খেলে সে নিশ্চিত রূপে ম্যাচটি জিতবে, নাকি এরম বলি আমরা যে সে যদি ভালো খেলবে তাহলে নিশ্চিত রূপে সে ম্যাচ জিতবে, এরম বলি?
নাকি এরকম বলি যে সে যদি ভালো খেলে তাহলে সে ম্যাচটা জিতবে, এরকম বলি, তাই না? তো এই ক্ষেত্রে মাথায় রাখবো কিন্তু এই কনস্ট্রাকশন গুলো। ওকে, আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা উত্তরও করে করে ফেলতে পারবো। দ্যাট ইজ অপশন সি, তোমরা সঠিক বলেছিলে যে when he arrives the band will play the national anthem, যখন সে এসে পৌঁছায় তখন ব্যান্ড ন্যাশনাল অ্যানথেম প্লে করে। ওকে, ভেরি গুড। দাদা আমার এখানে আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে যে এই যে সেন্টেন্সটা when he arrives the band will play the national anthem, যদি আমরা এই কমার পরে যে সেন্টেন্সটা আছে সেটা দিয়ে শুরু করছি, the band will play the national anthem when he arrives হবে না he will arrive হবে, তখন কি হবে? মানে আমি ন্যাশনাল অ্যানথেমের পরে when লাগে যদি সেন্টেন্সটা কমপ্লিট করতে চাই তাহলে সেন্টেন্সের মানেটা কি দাঁড়াচ্ছে? ন্যাশনাল অ্যানথেমটা বাজানো হবে। হ্যাঁ, when the band play the national anthem, যখন ব্যান্ড ন্যাশনাল অ্যানথেম প্লে করে তখন সে আসে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে না? না, তাহলে সেই সেন্সে সঠিক স্ট্রাকচারটা কি হবে? হ্যাঁ, স্ট্রাকচার তো অ্যাজ ইট ইজ থাকবে ভাই আমার, কিন্তু স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারকে স্যাটিসফাই করার জন্য মিনিংকে তো আনস্যাটিসফাই করা যাবে না। না, হ্যাঁ, মিনিংটাকে রাখতে হবে। মিনিংটা হচ্ছে যখন সে আসবে তখন বাজানো হবে। হ্যাঁ, এর সেন্সটা সেটা বাংলাতে বললাম। হ্যাঁ, ভবিষ্যতের কথা, মানে ভবিষ্যৎকালে কোনো কিছু হলে কোনো কিছু হবে, এরম সেন্স হলে আমরা যে ইফ ক্লজটাকে বা ওয়েন ক্লজ যেটাকে শুরু করছি সেটাকে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইউজ করব, এবং এটা আমি তোমাদেরকে ওই কন্ডিশনাল ক্লজের মধ্যে এই স্ট্রাকচারটা পড়িয়েছি, ঠিক না? মনে করে দেখো, কন্ডিশনাল ক্লজের মধ্যে যে স্ট্রাকচারটা পড়েছো এটা সেটাই, অন্য কিছু নয়। ওকে, আচ্ছা আচ্ছা দাদা, এই জিনিসটাকে যদি আমি এইভাবে সেন্টেন্সটাকে ফ্রেম করি যে the band will play the national anthem after his arrival, তাহলেও কি এই কথাটার মানে এটাই থাকবে? নো ইস্যু, একদম সঠিক। the band will play the national anthem after his arrival, হ্যাঁ এটা বলতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে মানে টেন্সের কিছু হেরফের ঘটছে না। তারপর তুমি তো কোনো ক্লজটাই রাখলে না, তো তুমি তো এটা একটা ফ্রেজ বানিয়ে ফেললে, আফটার হিজ অ্যারাইভাল বললে না, তাহলে ওটাতে কোনো ফ্রেজ থাকলো না, সাবজেক্ট ভার্বই তো গায়েব হয়ে গেল। আচ্ছা, ওটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল না? হ্যাঁ, চলো এটা করো। দ্য নিউ মেডিসিন মেড দ্য চিলড্রেন গেট বেটার। The new medicine made the children get better. এইখানে অপশন সি, made the children got better. হ্যাঁ দাদা, এরকমই মনে হচ্ছে। দেখি আর কে কি বলে। এটা কি নো ইমপ্রুভমেন্ট বি হবে? একদমই তাই, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নো ইমপ্রুভমেন্ট, এখানে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই। ওকে, দ্য নিউ মেডিসিন মেড দ্য চিলড্রেন গেট বেটার, অর্থাৎ নতুন মেডিসিনটি বাচ্চাদের সুস্থ করেছিল। ওকে, সো এখানে এটা প্রেজেন্ট টেন্সেই থাকবে, এখানে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই। এটার জন্য চলো আমাকে তোমরা মনে করিয়ে দেবে, তোমাদের রাতের ক্লাসে আমি পজিটিভের ব্যবহারটাকে শেখাবো। এটা একটু মনে করে দিও, পজিটিভ, ইউজ অফ পজিটিভ, ইউজ অফ পজিটিভ, এটা একটু মনে করিয়ে দিও, তো এটা করিয়ে দিব, তাহলে এটা বুঝতে পারবে, কারণ এটা আবার আলোচনা করতে গেলে আমার অনেকটা টাইম যাবে। তো ইউজ অফ পজিটিভটা আমি করিয়ে দেবো, ঠিক আছে? সো এই সেন্টেন্সের মধ্যে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, এখানে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই। ওকে, চলো নেক্সট। I didn't do it with the hopes to get something. I didn't do it, আমি এটি করিনি, with the hopes to get something, একটা আশা নিয়ে যে কোনো কিছু পাবো। বি হবে কি? বি, আচ্ছা বি নিলাম। অপশন সি স্যার। আচ্ছা অপশন সি,
আর কারো কিছু মনে হচ্ছে? বলো। ডি হবে সম্ভবত স্যার। নো, অপশন বি রাইট আনসার। কনসেপ্টটা কি দেখো, হোপ এটা যদি নাউন রূপে তুমি ব্যবহার করো, হ্যাঁ, হোপ, হোপকে যখন তুমি অ্যাজ আ নাউন ইউজ করছো, তখন এই হোপ মানে এই হোপের সঙ্গে সবসময় তুমি কি করবে, হোপ প্লাস অফ প্লাস হোপ প্লাস অফ প্লাস ডুইং সামথিং অর এনিথিং, হোপ অফ ডুইং সামথিং, হোপ অফ ডুইং সামথিং, এই কনস্ট্রাকশনে ইউজ হয়। ওকে, তাহলে দেখো আই ডিডেন্ট ডু ইট উইথ দ্য হোপস, তার মানে এটা পরিষ্কার রূপে নাউন হলো, ঠিক আছে। টু গেট সামথিং নয়, অফ গেটিং সামথিং। ওকে, তো এইটাই উত্তর হবে, অপশন বি সঠিক উত্তর হবে। ওকে, অপশন বি সঠিক উত্তর হবে, উইথ দ্য হোপ অফ গেটিং সামথিং। ওকে, আর হোপ ফরটা কি বলতো, হোপ ফর মানে ডিজায়ার করা, হোপ ফর এরপর মানে বিশুদ্ধ রূপে কোনো কাজ বা অ্যাকশন বসবে না, এখানে পরিষ্কার রূপে নাউন বসবে। ওকে, তো সেই ক্ষেত্রে হোপ ফর মানে হচ্ছে ডিজায়ার করা, কোনো কিছু আকাঙ্ক্ষা করা, কোনো কিছু লঙ্গিং, হ্যাঁ, কোনো কিছু লঙ্গিং, এটা এই অর্থে হোপ ফর ইউজ করি। সেখানে হোপ ফর হলে দেখো, উইথ দ্য হোপ ফর গেটিং সামথিং না, উইথ দ্য হোপ ফর মানি, এটা যদি এখানে গেটিং সামথিং না থেকে যদি বিশুদ্ধ রূপে মানি লেখা থাকতো, তাহলে এটা উত্তর আমরা করতাম। ওকে, যেহেতু এখানে কোনো একটা অ্যাকশনের কথা বলা হচ্ছে, সেই জন্য হোপ ফর ইউজ করব, হোপ ফর ডুইং সামথিং, দ্যাট ইজ অ্যাকশন। ওকে, ছোট ছোট জিনিস কিন্তু এগুলো কাজের জিনিস, না হলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বহুত। তাহলে আই ডিডেন্ট ডু ইট উইথ দ্য হোপস অফ গেটিং সামথিং। ওকে, সো এই ক্ষেত্রে ইউজটা করবে। চলো নেক্সট, এটা করো। হ্যাঁ বলো। চলো বলো, নেক্সটটা বলো। এ হবে কি? এ দিস ইন্টারফিয়ারেন্স, দিস ইনহেরেন্ট, চলো, দিস ইনহেরিটেন্স অফ আওয়ার্স ইজ সামথিং টু বি প্রাউড অফ। এ মনে হচ্ছে, আওয়ার্স না হয়ে আওয়ার। আওয়ার্স কেন? আওয়ার্স হলে কি সমস্যা? কি জানি, মনে হচ্ছে কোথাও পড়েছি, আওয়ার্সটাতে একটা কিছু গন্ডগোল মনে হচ্ছে। আচ্ছা, ওকে, মনে হচ্ছে না। ঠিক আছে, চলো আমি এটাকে এক্সপ্লেন করছি, নো ইস্যু। দেখো এটা এর কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই, এটা ঠিকই আছে। কি হলো এখানে, মানেটা বোঝার চেষ্টা করো। দিস ইনহেরিটেন্স অফ আওয়ার্স ইজ সামথিং টু বি প্রাউড অফ,
আমাদের এই যে যে ইনহেরিটেন্স আমাদের যেটা মানে আমরা যেটা পৈতৃক সূত্রে পেয়েছি, যেটাকে আমরা ইনহেরিট করেছি, এটা এমন কিছু যা আমাদের গর্বের বিষয়। সো এখানে আওয়ার্সে কোথাও ভুল নেই। হ্যাঁ, আওয়ার্সটা এখানে কি আছে বলো দেখি, এখানে আওয়ার্সটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে বলো, কোন পার্টস অফ স্পিচ আওয়ার্স? নাউন। এই প্রোনাউন কি? হ্যাঁ, প্রোনাউন তো বটেই। কেমন প্রোনাউন? আচ্ছা চলো আমি আজকে এইটা একটু করিয়ে দিই, তারপর তাহলে এই রিলেটেড এই কোয়েশ্চেনগুলো যদি হয় সলভ হয়ে যাবে। যেমন দেখো আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে পজেসিভ কেস অফ প্রোনাউন। প্রোনাউনের পজিটিভ কেসটা আমরা এখন শিখব। পজেসিভ কেস মানে কি বুঝতে পারছি আমরা? পজেস করা মানে কি? কোনো কিছুকে অধিকারে রাখা বা কোনো কিছু অধিকারে থাকা। তো সেক্ষেত্রে পজিটিভ কেস অফ প্রোনাউনের ক্ষেত্রে যখন আমরা দেখব, তো প্রোনাউনকে দুটো ভাগে ভাগ করে ফেলবো। একটা পার্টকে বলবো হচ্ছে পজেসিভ। আজকে অনেকটা তোমাদের ভ্রান্তি কেটে যাবে। দেখো আচ্ছা বলো তো, মাই কোন পার্টস অফ স্পিচ? pronoun, ইওর কোন পার্টস অফ স্পিচ? আওয়ার কোন পার্টস অফ স্পিচ? বলো। pronoun, এরা হলো অ্যাডজেক্টিভ। ওকে, এরা কি? এরা অ্যাডজেক্টিভস। এটাই আমরা আজকে শিখব। তাহলে প্রোনাউনের যখন পজিটিভ কেস দেখছি, কেউ চিৎকার চেঁচামেচি করো না আগে, হ্যাঁ আগে শোনো ভালো করে, ক্লিয়ার হবে বিষয়টা। তাহলে পজিটিভ কেস অফ প্রোনাউন মানে আমি বললাম যে একটা আমরা দেখছি পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন এদেরকে আমি অ্যাডজেক্টিভ বললাম সেটা তো বলবো অবশ্যই। আর একটা জায়গায় দেখবো হচ্ছে পজিটিভ প্রোনাউন্স। ওকে, তাহলে একটা জায়গায় পজিটিভ অ্যাডজেক্টিভ লিখলাম আর একটা জায়গায় পজিটিভ প্রোনাউন লিখলাম। ওকে, আচ্ছা স্ক্রিনে এই কালিটা দিয়ে লিখলে দেখতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না, বোঝা যাচ্ছে। ওকে, তাহলে পজিটিভ কেস অফ প্রোনাউন মানে এই দেখো, এইটা ইউজ করলে না চোখে কম লাগে আর কি, নাহলে সাদা যখন ছিল আমার চোখে খুব অসুবিধা হতো। এটা তো অনেকটা লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে। তো পজিটিভ অ্যাডজেক্টিভ মানে, আচ্ছা তোমরা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি বলো তো মাই মানে কি, তোমরা কি উত্তর দেবে? আমার। আমার। মাই মানে আমার। তাহলে আমার একটা কুকুর আছে ইংরেজি কি? I have a dog. আই হ্যাভ আ আমার একটি কুকুর আছে। তাহলে এর ইংরেজিতে তোমরা বললে যে আই হ্যাভ আ ডগ, তার মানে মাই কোথায় গেল? মাই মানে আমার বললে যে, তো এখানে আমার রয়েছে। আচ্ছা তোমরা এক কাজ করো, আমাকে এমন একটা সেন্টেন্স বলো যেখানে মাইকে ব্যবহার করবে উইদাউট এনি নাউন। My dog is blind. তো মাই ডগ বলছো, ডগটা কি নাউন নয়? হ্যাঁ, তো মাইটা তো অ্যাডজেক্টিভসে ব্যবহার হচ্ছে। আমি বলছি কি যে মাইটা ইউজ করবে যাদের মনে হচ্ছে যে এইগুলো প্রোনাউন, তাদের জন্য বলছি যে এদেরকে তুমি কোনো নাউন ছাড়া ব্যবহার করতে পারবে? বলো। না দাদা, পারবো না। তাহলে এটাকে নাউন ছাড়া তাহলে যারা নাউন ছাড়া ব্যবহার হয় না এবং যাদের দ্বারা একটা নাউন কোয়ালিফাই হয়, তাহলে সে কোন পার্টস অফ স্পিচ? বলো। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এরা বিশুদ্ধ রূপে অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ মনে রাখবে উইদাউট নাউন এরা ব্যবহার হতেই পারে না। মাই কার, ইওর পেন, আওয়ার হাউস, দেয়ার মানি। খেয়াল করবে, ইটস ফিদার। তাহলে এই যে যে সমস্তগুলো শব্দ দেখছো, মাই, ইওর, আওয়ার, দেয়ার, ইটস, এইগুলো সব হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ তাদের পরে এই নাউনগুলো যদি না থাকে তাহলে এদের কোনো মিনিংই হবে না। মাই মানে আমার তখনই হবে যখন তারপরে কোনো একটা নাউন বসবে তবে।
বাকি মাইকে, ইউরকে, আওয়ারকে আমরা একা একা সেন্টেন্সে ব্যবহারই করতে পারবো না। তাহলে এরা যেহেতু এই কারটার পজিটিভনেস বা এর পজেসনেসটাকে শো করে, সেই কারণে এরা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর ইউ গেটিং? এবার তাহলে দাদা হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। পজিটিভ প্রোনাউন কোনটা হবে? পজিটিভ প্রোনাউনটা হবে হচ্ছে মাইন। ইউর এর ক্ষেত্রে কি হবে? ইয়ার্স। আওয়ারের ক্ষেত্রে কি হবে? আওয়ার্স। দেয়ার এর ক্ষেত্রে কি হবে? দেয়ার্স। এখানে যদি হার থাকতো, হার টয়, তাহলে ইটস এর ক্ষেত্রে ইটসই হবে, হার ক্ষেত্রে হার্স হবে। যদি এখানে হিজ কার থাকতো তাহলে এখানে হিজি হতো, এরপরে আবার একটা এস দিয়ে দিও না। সো এই যে যে জিনিসগুলোকে খেয়াল করো, বুঝতে পারছো? তাহলে মাই কার মানে মাইন, ইয়োর পেন মানে ইয়ার্স, আওয়ার হাউস মানে আওয়ার্স, দেয়ার মানি মানে দেয়ার্স, ইটস ফেদার মানে ইটস, হার টয় মানে হার্স, হিজ কার মানে হিজ। ওকে, এই জিনিসটাকে এবার আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। সো এই পর্যন্ত নোট করেছো সবাই, নাকি না করা হয়নি? না দাদা, হয়েছে, নোট হয়ে গেছে। ওকে, চলো আমি এটাকে এবার তাহলে বোঝানোর চেষ্টা করছি। চলো আমি একটু মুছে দিই। চলো দুটো এক্সাম্পল লিখবো আমি এখানে। আমি বললাম যে দিস ইজ মাই বুক, এটি আমার বই। আর বা এরকম করে যদি লিখতাম, দিস বুক ইজ মাই বুক, এটাকে এখানে কিভাবে লিখবো? দিস বুক ইজ মাইন। ওকে, এখানে দেখো মাই বুককে সাবস্টিটিউট করেছে মাইন, তার মানে এটা হলো পজিটিভ প্রোনাউন। আর এই মাই বুককে কোয়ালিফাই করছে, এই জন্য মাইটা হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ। বলো তো প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ দাদা হয়েছে। ভেরি গুড। তাহলে সেই অর্থে আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল, সেই কোয়েশ্চেনটাকে আমরা একটু দেখি কোথায় গেল। হ্যাঁ, তাহলে দিস ইনহেরিটেন্স অফ আওয়ার্স, এর মানে আমরা যেটা পেয়েছি। আওয়ার্স মানে আমাদেরটা, ইয়ার্স মানে তোমারটা, মাইন মানে আমারটা, যা কিছু হতে পারে সেখানে কোনটা, বুঝতে পারছো? তাহলে এখানে আওয়ার্সের ব্যবহারটা ঠিকই আছে। তাই অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, নো ইমপ্রুভমেন্ট। এখানে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার দাদা। Okay. The cell usually comprises of two distinct forms of protoplasm. প্রোটোপ্লাজমের দুটো, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা নিউক্লিওপ্লাজম, তাই না? এই দুটো জিনিস নিয়ে প্রোটোপ্লাজমের এই দুটো ফর্ম নিয়ে একটা সেল তৈরি হয়, এটা বলছে আর কি, কম্প্রাইজ হয়। দাদা আমার মতে অপশন বি। কম্প্রাইজেস হবে কি বি? শুধু কম্প্রাইজেস? হ্যাঁ একদম সঠিক বলেছো, অপশন বি সঠিক উত্তর হবে, কম্প্রাইজেস। এটাই সঠিক উত্তর। কেন? কম্প্রাইজের পরে অফ ইউজ করা হয় না, ঠিক আছে? মানে কম্প্রাইজ মানেই কনজিস্ট অফ। কম্প্রাইজ মানেই কি? কনজিস্ট অফ। তার মানে কম্প্রাইজ মানেও যা, কনজিস্ট অফ মানেও তাই। তাহলে কম্প্রাইজের সাথে অফ ইউজ হবে না, কনজিস্টের সাথে অফ ইউজ হবে। ওকে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, কম্প্রাইজেস অফ নয়। ক্লিয়ার হলো সবার কাছে এটা? অর্থাৎ আমি বললাম কি যে দিস বুক comprises 5 চ্যাপ্টার্স। এর মানে এই বইটিতে 5টা চ্যাপ্টার আছে, বা 5টা চ্যাপ্টার দিয়ে এই বইটি তৈরি হয়েছে। আবার যদি কম্প্রাইজের পরিবর্তে কনজিস্ট লিখি তাহলে অফ ইউজ করব। যেমন দিস বুক consists of 5 চ্যাপ্টার্স। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেল সবার।
কম্প্রাইজ আর কনজিস্ট অফ একটা জিনিস, যদি এটা ইউজ করি অফ ইউজ করবো না, এটা ইউজ করলে অফ ইউজ করবো, দ্যাটস অল। ওকে, চলো এরপরে খুব সুন্দর একটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এই কোয়েশ্চেনটা দেখি, করো দেখি। এখানে একটা সুন্দর কনসেপ্ট বলার আছে। Tu-124 aircraft consumed excessive fuel comparing to modern fuel efficient jets. এখানে কি সঠিক উত্তর হবে বলে মনে হচ্ছে? Compare with, compared to, compared for, no improvement. দাদা অপশন বি হতে পারে, কম্পেয়ার্ড টু। অপশন কি হতে পারে? অপশন বি, কম্পেয়ার্ড টু, পিএআর ইডি টু। আমার লাগছে নো ইমপ্রুভমেন্ট হবে কি? এ হবে কি? এক মিনিট দাঁড়াও, আমি একটু অপশনটাকে এখানে একটু চেক করে নিই। এইখানে দাঁড়াও, এখানে কনজিউমড এক্সেসিভ ফুয়েল কম্পেয়ার্ড, আচ্ছা এখানে না, এখানে একটা ডি দিয়ে দাও। হ্যাঁ, কম্পেয়ার্ড উইথ, এরকম একটা ব্যাপার আছে। স্যার এটা হবে মনে হচ্ছে। একদমই তাই, এটা হবে। দেখো কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করবে। এখানে সবার আগে তো বলি কম্পেয়ার মানে কি। কম্পেয়ার মানে তুলনা করা। কম্পেয়ার মানে তুলনা করা। এখন কম্পেয়ারের সঙ্গে আমরা কম্পেয়ার কম্পেয়ার টু এটা ব্যবহার করি, আবার কম্পেয়ার উইথও ব্যবহার করি। তাহলে কম্পেয়ার টুও ব্যবহার করি, কম্পেয়ার উইথও ব্যবহার করি, এই জায়গাটা খেয়াল রাখবো। এখন তাহলে এখানে কোনটা ঠিক হবে দাদা, এটা একটু বলো। বলছি তোমরা কি নোট করবে এটা নাকি না? নোটই করো, তাহলে মনে থাকবে সারা জীবনের জন্য। চলো নোট লেখো, সবাই প্রস্তুত নোট লেখার জন্য? হ্যাঁ দাদা। লেখো, যখন যখন দুটি একই জিনিসের সাথে বা একই প্রকার জিনিসের সাথে, যখন দুটি একই প্রকার জিনিসের সাথে, যখন দুটি একই প্রকার জিনিসের সাথে তুলনা করা হয়, যখন একই প্রকার জিনিসের, যখন কি বললাম যেন, যখন দুটি একই প্রকার জিনিসের সাথে, হ্যাঁ, যখন দুটি একই প্রকার জিনিসের সাথে তুলনা করা হয়, তখন কম্পেয়ার উইথ ব্যবহার করা হয়। তখন কম্পেয়ার উইথ ব্যবহার করা হয়। ওকে, কিন্তু যখন দুটি ভিন্ন ভিন্ন জিনিসের তুলনা করা হয়, যখন দুটি ভিন্ন ভিন্ন জিনিসের তুলনা করা হয়, তখন কম্পেয়ার টু ব্যবহার করা হয়। তখন কম্পেয়ার টু ব্যবহার করা হয়। ওকে, এবার এইখানে কোয়েশ্চেনের মধ্যে কিছু একটা ভুল আমি দেখতে পাচ্ছি, সেটা আলোচনা করে দিচ্ছি। আগে কনসেপ্টটা তো শিখিয়ে দিই তারপর। তাহলে আমি কি বললাম ভাই, কেউ একজন পড়ো, কি পড়লাম রুলটা?
লেখা আছে যখন দুটি একই প্রকার জিনিসের সাথে তুলনা করা হয় তখন কম্পেয়ার উইথ ব্যবহার করা হয়, কিন্তু যখন দুটি ভিন্ন ভিন্ন জিনিসের তুলনা করা হয় তখন কম্পেয়ার টু ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, খেয়াল করো, একটা এক্সাম্পলে আমি বললাম কি যে সীতা is compared with Sita is compared with Rita। 2 নম্বর সেন্টেন্স খেয়াল করো, বুঝে যাবে তোমরা, আমার বলা লাগবে না এক্সট্রা করে, যে বিথি is compared to the moon, এর মানে কি বুঝতে পেরেছো? সীতা ইজ কম্পেয়ার্ড উইথ রীতা, এখানে কম্পেয়ার্ড উইথ কেন ব্যবহার করলে? কারণ সীতাও একটি মেয়ে, রীতাও একটি মেয়ে। ওকে, তাহলে সেম জিনিসের মধ্যে তুলনা করলে না, যখন দুটো একই জিনিসের মধ্যে তুলনা হয় তখন কম্পেয়ার উইথ ব্যবহার করলাম আমরা। ওকে, আর এখানে দেখো বিথি একটা মেয়ে, কিন্তু তাকে আমি তুলনা করছি কার সঙ্গে? চাঁদের সাথে, তাই টু ইউজ করলাম। আশা করছি বুঝতে পেরেছো তোমরা যে নোট লিখেছো, এটা মনে থাকবে। যখন যখন সেম ম্যাগনিটিউডের মধ্যে কম্প্যারিজন হবে তখন কম্পেয়ারের সাথে উইথ ইউজ করব, যখন ডিফারেন্ট ম্যাগনিটিউডের মধ্যে যখন কম্পেয়ার দিয়ে তুলনা করা হবে তখন টু ইউজ করব। এটা একটা গেল। কিন্তু আমাদের এখানে অপশন যেটা দিয়েছে সেখানে আমি তো এটা ঠিক করে নিলাম আপাতত, ধরো এখানে কম্পেয়ার্ড উইথ না করে কম্পেয়ারিং উইথ করলেই ভালো। তবে যাই হোক, আমাদের অপশানে যেহেতু এটা নেই সেহেতু আমাদের এখানে কি করতে হবে বলো তো? আমাদের এখানে, আর এখানে উত্তরটা থেকে খেয়াল করো তাহলে, এক মিনিট, এখানে তুলনাটা কিসের কিসের মধ্যে হচ্ছে খেয়াল করো। TU-124 এয়ারক্রাফট, তার মানে এটা একটা এয়ারক্রাফট, আর এই যে মডার্ন ফুয়েল এফিসিয়েন্ট যেটা জেটস, এটাও তো একটা এয়ারক্রাফট নাকি না? এটা আলাদা জিনিস, একই জিনিসের মধ্যে তুলনা হচ্ছে না। তাহলে একই জিনিসের মধ্যে তুলনা হলে এখানে তো উইথ ইউজ করতে হবে না। তাহলে সেই হিসাবে আমাদের এখানে অপশন ভুল দেওয়া আছে। তাহলে এটা কি করে করব আমরা দেখি। এটা কনজিউমড এক্সেসিভ ফুয়েল কম্পেয়ারিং উইথ মডার্ন ফুয়েল, এখানে কম্পেয়ারিং করতে হবে। সো এটাকে কম্পেয়ারিং উইথ করতে হবে, তাহলে অপশন এ ঠিক হবে। ওকে, বুঝতে পারলে কি বলেছি? বা এটাকে প্যাসিভ করেও ইউজ করা যেতে পারে, কিন্তু এখানে অপশনটা ভুল আছে যেহেতু আমাদের এখানে কিছু করার নেই, কম্পেয়ার উইথ এই সেন্সটাকেই নিতে হবে। বলো, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এটা? দাদা এখানে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সে যে লেখা আছে কম্পেয়ারিং, এটা তাহলে দাদা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? হ্যাঁ, এটা পার্টিসিপল ভাই। পার্টিসিপল। হ্যাঁ, মানে ভার্বটাকে আর ভার্ব থাকতে দিলাম না, তাই জন্য ওটা পার্টিসিপল হয়ে গেল। ওকে, আচ্ছা চলো তাহলে এবার আসো কি ইডিয়মস। চলো ইডিয়মস, আমরা এখন ইডিয়মস করব। when he saw the snake he took to his heels। took to his heels মানে কি? took to one's heels মানে দৌড়ে পালানো। সে যখন সাপটা দেখলো তখনই সে দৌড়ে পালালো। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে? অপশন এ 1, এটা সঠিক উত্তর হয়ে যাবে। ran away in fear, ভয়ে পালানো। ঠিক আছে না? এটা বলো উত্তর। he has to abide by the hard and fast rule of the company। hard and fast কথার অর্থ কি? স্ট্রিক্ট। yes, hard and fast মানে স্ট্রিক্ট, কড়া রুল। হ্যাঁ ঠিক আছে, চলো তারপরে।
She goes to her mother's house off and on. Option A, frequently. Frequently. Off and on. Off and on মানে কি? Off and on মানে হচ্ছে মাঝে মধ্যে। এটার মানে হচ্ছে মাঝে মধ্যে। তাহলে মাঝে মধ্যে মানে কি ফ্রিকোয়েন্টলি হয় নাকি? ফ্রিকোয়েন্টলি মানে তো বারবার, ঘন ঘন। occasionally ফ্রিকোয়েন্টলি মানে Occasionally. ঘন ঘন। So option 3 is the right answer will be. Off and on মানে occasionally. Okay? এটা বলো। The robber murdered the woman in cold blood for the sake of the jewels. Cold blood মানে কি? In cold blood. বলি না আমরা cold blooded murder, তো সেই cold blood মানে কি? অপশন এ হতে পারে মার্ডার ডান উইদাউট ফিলিং। চার একটা কি কি আছে দেখি। A murder done without feeling, a murder done in revenge, a murder done in great anger, a murder done in enmity. দেখো cold blooded মানে হচ্ছে তোমার ঠান্ডা মাথায় হত্যা করা। তাহলে ঠান্ডা মাথায় হত্যা করা মানে কি? তুমি একটা ব্যক্তিকে হত্যা করবে তুমি জানো, এবং তোমার মানে কি বলবো, যত ধরনের ক্রুয়েলটি আছে সেটা সমস্ত কিছু তুমি অ্যাপ্লাই করছো। সো অপশন 1 সঠিক উত্তর হয়ে যাবে, এ মার্ডার ডান উইদাউট ফিলিং। ওকে, কোনো আবেগ বা ভাবনা ছাড়াই কাউকে মার্ডার করা, দ্যাট ইজ কল্ড মার্ডার ইন কোল্ড ব্লাড। ওকে, তাহলে মার্ডার ইন কোল্ড ব্লাড মানে মার্ডারিং ইন আ ওয়ে দ্যাট ইজ ডেলিবারেটলি ক্রুয়েল উইথ নো পিটি, যেখানে কোনো পিটিনেসের কোনো জায়গা নেই, করুণার কোনো জায়গা নেই, হ্যাঁ, এবং ডেলিবারেট ক্রুয়েলটির সাথে হত্যা করা, দ্যাট ইজ ইন কোল্ড ব্লাড। ওকে, চলো, জুয়েলের জন্য কি শত্রুতার জন্য মারবে ভাই? একবার ভাবো একবার, জুয়েলের জন্য কি রিভেঞ্জ নিয়ে মারবে বলো? আর জুয়েলের জন্য অ্যাঙ্গারের সাথে মারবে? সেন্টেন্সটা পড়ে কি মনে হচ্ছে, তাই না? সে তো ফর দ্য সেক অফ জুয়েলস, মানে একটা মহিলা ধরো হেঁটে যাচ্ছিল, তার গহনাগুলো সে ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করেছে, তাই না? তাহলে এটা অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। স্যার চারের মিনিংটা কি বলছে? এনমিটি মানে শত্রুতা। তাহলে মার্ডার ডান ইন এনমিটি, শত্রুতার বশে মারা। তো এখানে জুয়েল নেওয়ার জন্য শত্রুতা কি করে হবে, তাই না? বাকি ইন কোল্ড ব্লাড মানে কি জানো তো? ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় কাউকে হত্যা করা, প্ল্যান পরিকল্পনা করে হত্যা করা। তো এরকম অপশন যখন আমরা দেখতে পাচ্ছি না, তখন সেন্টেন্সটাকে পড়লাম, সেন্টেন্সটাকে পড়ে দেখলাম যে একটা রবার, একটা ডাকাত, সে কোনো একটা মহিলাকে গহনার জন্য হত্যা করছে, তাহলে সে তো রিভেঞ্জ নিচ্ছে না, অপশন বি যেটা বলছে। না সে তার প্রতি রাগ প্রকাশ করছে তাও নয়, তার উদ্দেশ্য ডাকাতি করা, চুরি করা, এবং সে যে শত্রুতা বশে করছে তাও নয়। তাহলে কি দাঁড়ালো? অপশন এ, আ মার্ডার ডান উইদাউট ফিলিং। ওকে, তার মানে কোনো আবেগ ছাড়া, মানে নিষ্ঠুরতার সাথে হত্যা করা, এটা আর কি মিনিং। চলো নেক্সট। ইন্ডিয়ানস আর গোয়িং প্লেসেস ইন দ্য ফিল্ড অফ সফটওয়্যার টেকনোলজি। সো গোয়িং প্লেসেস মানে talented and successful. একদমই তাই, গোয়িং প্লেসেস মানে হচ্ছে ট্যালেন্টেড অ্যান্ড সাকসেসফুল। খুব সুন্দর, গোয়িং প্লেসেস মানে ট্যালেন্টেড অ্যান্ড সাকসেসফুল। কিভাবে মনে রাখবে এটা? দেখো, গোয়িং প্লেসেস মানে তুমি যেখানেই যাচ্ছ সেখানেই সফলতা অর্জন করছো, হ্যাঁ, তার মানে টু বি গেটিং মোর অ্যান্ড মোর সাকসেসফুল ইন ইউর লাইফ অর ক্যারিয়ার। তোমার জীবনে বা ক্যারিয়ার যখন প্রচুর পরিমাণে সফল হচ্ছে, তখন সেটার জন্য না গোয়িং প্লেসেস ইউজ করি আমরা। চলো নেক্সট। দ্য পোয়েট ড্রিউ অন হিজ ফ্যান্সি, not his knowledge of nature, when he wrote his poem on birds. ফ্যান্সি মানে কি বলো দেখি? He used his imagination. হ্যাঁ, ফ্যান্সি মানে কল্পনার জগৎ। ইয়েস, যদিও কবির নলেজ বা নেচার সম্পর্কে কোনো নলেজ ছিল না, তবুও সে তার ফ্যান্সি দিয়ে, তার কল্পনার জগৎ দিয়ে একটা পাখিকে নিয়ে কবিতা লিখেছে। তাহলে অপশন কি হবে? ইউজড হিজ আন্ডারস্ট্যান্ডিং,
used his knowledge, used his imagination, used his skills. So fancy অবশ্যই অপশন 3 সঠিক উত্তর হয়ে যাবে, used his imagination. ওকে, বলো প্রত্যেকে এটা করতে পারছো তো? এবার এটা, my neighbor had to pay through his nose for a brand new car. To pay through Pay his an nose. extremely high price. Pay through nose, yes. সঠিক উত্তর হয়ে যাবে, that is option 3, pay an extremely high price. তাহলে pay through nose মানে যে যা মূল্য তার থেকে অধিক দেওয়া, যা মূল্য তার থেকে অধিক দেওয়া, এই সেন্সে pay through his nose ইউজ করা হয়, বা pay through one's nose ও থাকতে পারে। তাহলে pay through one's nose মানে এক্সট্রিমলি হাই প্রাইস কোনো কিছুর জন্য প্রোভাইড করা। সো অপশন 3 সঠিক উত্তর হয়ে যাবে। ভেরি গুড। এটা, very ambitious people do not like to rest on their laurels. এইখানে আমাদের 28 দাগ, Complacent. দেখি বাকিরা কি দাদা বলে। কমপ্লেসেন্ট শব্দটার অর্থ কি? হ্যাঁ বলছি, দাঁড়াও, বলে দিলে তো হয়েই যাবে। বাকিরা কি বলে একটু দেখি। সবাই ঘুমিয়ে পড়েছে? কই দাদা আমার মনে হচ্ছে অপশন সি হবে, 3 হবে, টু বি ইমপেশেন্ট। very ambitious people do not like to rest on their laurels. complacent এর মানে কি জিজ্ঞেস করেছিলে জানো? আমি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, তো complacent মানে কি? মোবাইলে দেখতে পাচ্ছি প্রসন্ন, আত্মসন্তুষ্টি। complacent মানে হচ্ছে যখন তুমি কোনো কিছুকে অবটেইন করে ফেলো, ঠিক আছে, মানে জয় করা, কোনো কিছুকে জয় করা। প্রসন্ন বললে, হ্যাঁ প্রসন্ন হতে পারে, প্রসন্ন হওয়া হতে পারে, মানে কোনো কিছু জয় করার পরে যে সিচুয়েশনটা হয়, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে এই টু রেস্ট অন দেয়ার লরেলসটাও তাই, টু বি কমপ্লেসেন্ট, হ্যাঁ, মানে প্রসন্ন হওয়া বা কোনো কিছুকে অ্যাচিভ করা। ইয়েস, তাহলে এখানে সেন্টেন্সটার মানে কি দাঁড়ালো? উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিরা কখনো তাদের জয়ের ওপর, মানে জয়ের পর বসে থাকে না, তারা ফার্দার জয় করার জন্য চেষ্টা করে। লরেল শব্দটা এসে বলতো, এটা একটা লরেল এক ধরনের ফুল আছে, আর সেই লরেল ফুল দিয়ে তৈরি করা মুকুট পরানো হতো আগে, যারা কোনো কিছুতে সাকসিড করত তখন এই জয়ের মুকুট, যেটাকে জয় মাল্য বলি আমরা, জয়ের মুকুট পরাতো লরেল ফুলের মুকুট দিয়ে, সেক্ষেত্রে লরেল শব্দটি এসছে। তো লরেল, তো তাহলে রেস্ট অন দেয়ার লরেলস মানে কি? জয়মালা পাওয়া বা জয় হাসিল করা, তার মানে টু বি কমপ্লাসেন্ট হওয়া। হ্যাঁ, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। চলো এটা করো, ইফ হি ফোনস अगेन আই এম গোয়িং টু গিভ হিম আ পিস অফ মাইন্ড। সে যদি আবার আমায় ফোন করে, আমি তাহলে তাকে আমার পিস অফ মাইন্ড দিতে চলেছি। আ পিস অফ মাইন্ড মানে কি? টু ডিপ্রাইভ, মানে এটা তো রাগাটাকে বলে যে আমি তাকে বকা দিব বা রাখবো। হ্যাঁ একদমই তাই, এইটা হবে। আমার মনে Reprimer- দু চার কথা শুনিয়ে দেব। সো কোনটা উত্তর হতে পারে? ওই পিস অফ মাইন্ড রিপ্রাইমান্ড মানে বকাঝকা করা, তিরস্কার করা, কুশব্দ প্রয়োগ করা। এবার বলো, আমরা আগের দিন এই শব্দটা শিখেছিলাম। তিনেরটা মত একদমই তাই, রেপ্রিম্যান্ড হিম, টু রেপ্রিম্যান্ড হিম। রেপ্রিম্যান্ড মানে কি? তিরস্কার করা, বকাঝকা করা, গালমন্দ করা, দু চার কথা শুনিয়ে দেওয়া, এরকম।
তাহলে এ পিস অফ মাইন্ড এটা একটা সুন্দর ইডিয়মস, বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে এ পিস অফ মাইন্ড মানে মনের দু চার কথা শুনিয়ে দেওয়া, মানে আমার মনের মধ্যে যে ক্রোধটা আছে তার দু চার কথা শোনানো। ওকে, তাহলে ইফ হি ফোনস अगेन, সে যদি আবার ফোন করে, আই এম গোইং টু গিভ হিম আ পিস অফ মাইন্ড। ওকে, ভেরি গুড। চলো এটা, the party high command wanted to stave off an open battle. বলো। স্টেভ অফ মানে এটা আমি একটা আন্দাজ করছি পোস্টপোন হবে, কারণ কি অফ কথাটা মানেই তো কিছু বন্ধ করে দেওয়া, হয়তো হ্যাঁ, পোস্টপোন হবে। একদম এই ধরনের সেন্সগুলোকে কাজে লাগিয়ে এই উত্তর আমরা করব, বুঝেছো? আমি খুব খুশি হলাম। দেখো, যখন মনে হচ্ছে যে আমরা কোনো কিছুর অর্থটা সেভাবে জানি না, তখন আমরা আমাদের যে বেসিক নলেজ সেটাকে ইউজ করার চেষ্টা করব। যে ও এফ এফ অফ, এই অফ মানে কোনো কিছুকে ওয়েট করানো, কোনো কিছুকে সরি কোনো কিছুকে বন্ধ করা, কোনো কিছুকে থামিয়ে দেওয়া, এরকম একটা ব্যাপার হবে, তাই না? তাহলে একদম ঠিক বলেছো, তার মানে পোস্টপন করা হবে, পোস্টপন করা। ঠিক আছে। স্টেপ মানে কি? স্টেপ মানে কোনো কিছুকে থামিয়ে দেওয়া। তাহলে টু স্টেপ অফ মানে কি? কোনো কিছুকে থামিয়ে দেওয়া, পোস্টপোন করা। সঠিক উত্তর হয়ে যাবে, একদমই ঠিক। চলো, আচ্ছা আসো, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখন কিছু সেন্টেন্স কমপ্লিশন রয়েছে, এটাকে করব এখন। চলো, কি আছে? I love my motherland, I dash my motherland heartfelt gratitude for what I am today. আই ও মাই মাদারল্যান্ড। ভেরি গুড, ভেরি গুড। ও মানে কি বলতো? শ্রদ্ধা বশত মাথা নত করা, মানে সম্মান প্রদর্শন করা বা শ্রদ্ধা করা বা রেসপেক্ট শো করা। ও আই ও মাই মাদারল্যান্ড হার্টফেল্ট গ্র্যাটিটিউড, ওকে, ফর হোয়াট আই অ্যাম টুডে। একদম সঠিক উত্তর হয়েছে। তারপর এটা বলো, দ্য হোল ডিস্ট্রিক্ট ওয়াজ ড্যাশ ডিউ টু হেভি শাস। আচ্ছা, এই যে আমি যখন আমরা এই সমস্ত সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্লাঙ্কস গুলো করছি, এর জন্য না আলাদা এক্সপ্লানেশনের প্রয়োজন হয়, কিন্তু ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে বলে এটা করা যাচ্ছে না। আমি চেষ্টা করব যে শুধুমাত্র এই ফিল ইন দ্য ব্লাঙ্কস নিয়ে স্পেশাল ক্লাস করার। ঠিক আছে, শুধুমাত্র ফিল ইন দ্য ব্লাঙ্কস নিয়ে স্পেশাল ক্লাস করার কারণ আমরা যদি দেখি, বিশেষ করে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে বা পিএসসি এর ক্ষেত্রে কিন্তু এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এই ফিল ইন দ্য ব্লাঙ্কস গুলো করা খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো পরীক্ষা আসে এবং রাজ্য সরকারের যে কোনো পরীক্ষাতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো চেষ্টা করছি আমি কয়েকদিনের মধ্যেই একটা এটা মোটামুটি অন্তত 50টা কোয়েশ্চেন এক একটা ক্লাসে কমপ্লিট করার, যেখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে গেলে ভোকাবুলারির সেন্স থাকতে হবে, গ্রামারের সেন্স থাকতে হবে মোটামুটি, এবং একটা বাক্য সম্পর্কে তোমার যে ধারণা সেটাও থাকতে হবে, যার জন্য ইংরেজি পড়াটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য ইংরেজিটা না পড়বে। আজকে যে কোশ্চেন্স গুলো রেখেছি সব ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে রেখেছি। The whole district was dashed due to heavy showers. ইনান্ডেটেড। এখানে মানেটা লেখা আছে, তো অপশন সি এটাই সঠিক উত্তর হবে, ইনান্ডেটেড। ওকে, তো ইনান্ডেটেড মানে সাবমার্জ হয়ে যাওয়া, জলমগ্ন হয়ে যাওয়া। ঠিক আছে, হেভি শাওয়ারের ফলে গোটা ডিস্ট্রিক্টে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বা জলমগ্ন একটা অবস্থা হয়েছে। বুঝতে পারছো? এখন কথা হলো দাদা, ফ্লাডেড, ওভারফ্লোন, ওয়াটার লগড এগুলো কেন নয়? তাহলে বুঝতেই পারছো যে ইনান্ডেটেড মানেই এই তিনটে বিষয়টাকেই বোঝাচ্ছে। মানে অপশন এ, অপশন বি, অপশন ডি, এই তিনটের সেন্সই একটা শব্দের মধ্যে আসছে, দ্যাট ইজ অপশন সি, ইনান্ডেটেড। ওকে, চলো এটা, when I asked him he dashed to tell the truth. ডিনাইড। দাদা অপশন সি রিফিউজ। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে, রিফিউজ করা। ঠিক আছে, রিফিউজ করা। তাহলে when I asked him
he refused to tell the truth. Okay, আচ্ছা দাদা, এখানে মানে রিফিউজ আর ডিনাই এর মধ্যে পার্থক্যটা যদি একটু বলেন। হ্যাঁ, ডিনায়ের থেকে রিফিউজের মধ্যে এইখানে বিস্তর পার্থক্য আছে। দেখো, রিফিউজ মানে কি? রিফিউজ মানে হচ্ছে যে আমি কোনো কিছু তোমার কাছে বলতে রাজি নই, ঠিক আছে? আর ডিনাই মানে অ্যাভয়েড করা। ওকে, ডিনাইটা অ্যাভয়েডের সঙ্গে যায়, এড়িয়ে যাওয়া। ঠিক আছে। মনে করো প্রশ্ন করা হলো, এই কোথায় গেছিলি তুই? আরে বলো না দাদা, সেখানে যে কি বৃষ্টি হয়েছে। তার মানে আমি তোমায় যে প্রশ্নটা করলাম তুমি সেটাকে ডিনাই করে গেলে, অ্যাভয়েড করে গেলে। আরেকটা কি, কোথায় গেছিলিস? বলতে পারবো না, বা কথাই বললাম না, রিফিউজ করলাম। দ্যাটস অল। ওকে, চলো। আই ক্যান নট ডিসঅবে হিম অ্যাজ হি ইজ ড্যাশ টু মি। ভেবে উত্তর দিবে কিন্তু। এখানে মোর কোয়ালিফাইড হবে না, এল্ডারও হবে না, এটুকুন ক্লিয়ার হয়ে গেল। সিনিয়র মানে যে কোনো সিনিয়র ব্যক্তিকেই কি আমরা অবে করি? সুপিরিয়র হবে। আচ্ছা, মানে যে কোনো সিনিয়র ব্যক্তিকেই কি আমরা অবে করি, নাকি না তার জন্য একটা সঙ্গত কারণ থাকা দরকার আছে? অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, সুপিরিয়র। মনে রাখবে, সুপিরিয়র আর সিনিয়র এদের পরে অবশ্যই টু বসে, দেন বসে না। সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, সিনিয়র টু, জুনিয়র টু। ওকে, আর এল্ডার দেন, মোর দেন, মোর কোয়ালিফাইড দেন, এই জন্য বললাম যে এই দুটো হবে না। তাহলে এ আর বি এর মধ্যে। এবার যে কোনো সিনিয়র, এটাই আমি কনফিউজ হলাম দাদা। আমি ভাবলাম সুপিরিয়রের সাথে যদি দেন বসে। না না না। তো এটা হচ্ছে কি যে আমাদের যে কোনো সিনিয়রকেই আমরা যে রেসপেক্ট করবো বা অবে করবো এমনটা নয়। কিন্তু সুপিরিয়র মানে কি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মানে আমার থেকে কোনো ডেজিগনেশনে কেউ হাইয়ার, তো তার কথাকে আমি ডিসঅবে করতে পারবো না, সেই অর্থে সুপিরিয়র ইউজ করবে এখানে, সঠিক উত্তর হয়ে যাবে। তারপর আই শ্যাল নট গো ড্যাশ আনলেস ইউ গো, উইদাউট ইউ ডু, এক্সেপ্ট ইউ ডু, ডেসপাইট ইউ ডু। কোনটা হবে? আমি যাব না যদি তুমি না যাও, আনলেস ইউ গো। একদমই তাই, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, আনলেস ইউ গো। ওকে, এবার তোমাদের মনে হতে পারে দাদা আপনি একদিন বলেছিলেন আনলেস আনটিল থাকলে নেগেটিভ সেন্স যেন না হয়, এরকম কারো কি মাথায় আসছে নাকি? তো মনে করে দেখবে, আমি সেখানে বলেছিলাম যে যে ক্লজে আনলেস ব্যবহার হয়েছে সেই ক্লজে নেগেটিভ সেন্স ফার্দার ইউজ হবে না, বাকি ক্লজে হতেই পারে। তাহলে আই শ্যাল নট গো এটা একটা ক্লজ, আর আনলেস ইউ গো এটা একটা ক্লজ। তাহলে আনলেস ইউ ডু নট গো এটা আছে কিনা সেটা দেখতে হবে। যদি এখানে আনলেস ইউ ডু নট গো থাকতো তাহলে এটা ভুল হতো। আনলেস যে ক্লজে রয়েছে সেই ক্লজে ফার্দার নেগেটিভ সেন্স হবে না, কিন্তু তার সাথে যে অন্য ক্লজ আছে সেখানে যা খুশি হতে পারে। তাহলে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। হ্যাঁ, চলো। দ্যাট হি শুড ডিসঅ্যাপিয়ার লাইক সিমস হার্ডলি ড্যাশ। সে যেভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল সেটাকে মনে হয়েছিল ক্রেডুলাস, ক্রেডিবল, কম্প্যাটিবল, পারমিসিবল। এরকম ঘটনার সাথে আমরা কি বলি যে আরে সে যেভাবে অদৃশ্য হয়ে গেল বিশ্বাসই হচ্ছিল না, এরকম বলি না? তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, ক্রেডিবল। ওকে, এখন কথা হলো দাদা এখানে ক্রেডিবল মানে হার্ডলি কথাটা রয়েছে না, হার্ডলিটাকে আগের দিন কি বলেছিলাম? হার্ডলি দেখতে তো বেটা অ্যাফার্মেটিভ, কিন্তু এটার মিনিং যে নেগেটিভ। হার্ডলি মানে অলমোস্ট নট, প্রায় না বললেই চলে। তাহলে দ্যাট হি শুড ডিসঅ্যাপিয়ার লাইক সিমস হার্ডলি ক্রেডিবল, বিশ্বাসযোগ্য না এমন একটা ব্যাপার। দ্য স্টর্ম বিগ্যান ড্যাশ at the drop of a hat, on the quake, in the sudden, all of a sudden. অল অফ আ সাডেন। একদমই তাই, অপশন ডি সঠিক উত্তর হবে, অল অফ আ সাডেন। হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা অল অফ আ সাডেন ইউজ করি, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে মেনি চেঞ্জেস অফ ক্লাইমেট আর দ্য রেজাল্ট অফ, মেনি চেঞ্জেস অফ দ্য ক্লাইমেট আর দ্য রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, ইয়েস, গ্লোবাল ওয়ার্মিং, অপশন সি সঠিক উত্তর হবে। তারপরে
ইউ মে সেফলি ইউজ ড্যাশ ড্রাগস। এই এর বি কোথায় গেল? যাই হোক, বি মনে করো কিছু একটা আছে। ডি হবে ইউজফুল। সি এর তো মানেটা বুঝতে পারছি না, এটা কি হবে? দেখো, নকুয়াস মানে হচ্ছে হার্মফুল। এই নকুয়াস মানে কি? হার্মফুল বা আনসেফ। তাহলে তার আগে ইন যুক্ত আছে, তার মানে কি দাঁড়ালো? হার্মফুল নয়। হার্মফুল নয় বা সেফ। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে ইউ মে সেফলি ইউজ ইনকাস ড্রাগস। ওকে, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তারপর এই ইনক্স থেকে না নক্সাস বলে একটা শব্দ পাবে তোমরা, নক্সাস। তারপর আই ড্যাশ মাই লেটার লাস্ট ইভিনিং। ফিনিশড হবে, ফিনিশড। অপশন এ। কেন বলো তো? ওই যে পয়েন্ট অফ টাইম। ইয়েস, একটা অতীতের যখন একটা স্পেসিফিক টাইম গিভেন আছে না, তখন সিম্পল পাস্ট ইনডেফিনিট হবে। অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। ভেরি গুড, শাবাশ, মনে আছে তাহলে বিষয়টা। চলো এরপর আমরা দেখছি কি এটা। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওডব্লিউএস দেখছি আমরা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথমেরটা অপশন 1 ডাইনেস্টি। হ্যাঁ, বলো। ডাইনাস্টি। ইয়েস, কি আছে দেখি। সাকসেশন অফ রুলার্স বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি। হ্যাঁ, সো ইয়েস, ডাইনাস্টি ইজ দ্য রাইট আনসার। ওকে, ডাইনাস্টি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট। টু কাট সামথিং ইনটু টু পিসেস, কোনো কিছুকে কেটে সিভার, দুই টুকরো করা। বলো। সিভার, এসিভিআর, অপশন 2। হ্যাঁ, একদমই তাই, এসিভিইআর। ইয়েস, এটা সিভিয়ার বাট এটা সিভার। ইয়েস, সিভার মানে কেটে দু টুকরো করা। তারপরে এটা ফ্ল্যাট মেটাল or proclaim or sorry, that is porcelain plate fixed on a wall as an ornament or memorial. প্লেক, প্লেক, অপশন 4। একদমই তাই, that is plaque. তারপরে বলো, act of deceiving somebody in order to make money, টাকা রোজগারের জন্য কাউকে ঠকানো। ইয়েস, ফ্রড, অপশন এ। হ্যাঁ, ফ্রড, লোক ঠকানো। তারপরে a short poem or speech addressed to the spectators after the conclusion of a drama. এপিলগ, কোনো এপিলগ, ড্রামা শেষ হওয়ার পরে যেটাকে করা হয় আর কি। এপিলগ, অপশন 3। দেখি বাকিরা কি বলে। প্রলগ হতে পারে। হ্যাঁ, প্রলগ তো শুরুতে হয় ভাই, মনে রাখবে এটা। এপিলগ তার অপোজিট প্রলগ। কোনো ড্রামা বা কোনো নাটক বা কোনো সিনেমা শুরু হওয়ার আগে প্রাক কথন বলছে বা গল্প কথন করছে বা ওই নাটক সম্পর্কে একটা ওভারভিউ দিচ্ছে একটা গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে, সেটাকে বলা হয় প্রলগ। এই যখন আমরা সানডে সাসপেন্স শুনি তখন একটা পরিচয় দেয় না, যে কি যেন বলে এটাকে, বাংলাতে একটা কথা বলে না, যে ভুলে গেলাম, সূত্রকার না কি যেন একটা বলে। কোনটা বলছেন বলুন তো দাদা? প্রাক কথা বলে লেখা থাকে যেটা? না না, মানে সানডে সাসপেন্স শুরু হলে দেখবে একটা কথা বলে, যে মানে অনেকে বলেন এই এই ক্যারেক্টারে এ পারফর্ম করছে, এই ক্যারেক্টারে এ পারফর্ম করছে, সূত্রধার বলে এরকম একটা বলে না, সূত্রধার। তো সূত্র প্রোভাইড করা সেটা হচ্ছে প্রলগ।
আর প্রোলগের ঠিক উল্টো এপিলগ, এটা সঠিক উত্তর হবে। হ্যাঁ ভাই, এখানে বলছে কি দেখো, কনক্লুশনের সময় যেটা হয়, কোনো নাটক শেষ হলো বা কিছু শেষ হলো, তখন যেটা হয় সেটাকে বলা হয় এপিলগ। আর কোনো নাটক শুরু হবার আগে সেই গল্প সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার জন্য কোনো গান কবিতা হতে পারে, সেটাকে বলে প্রোলগ। ওকে, আচ্ছা, এটা capable of being understood in either of two or more possible senses and thereof not definite. ambiguous, ambiguous. আমি আগের দিন বলেছিলাম যে অ্যাম্বি এটা একটা রুট ওয়ার্ড, তো অ্যাম্বি কথার অর্থ মানে হচ্ছে টু। ওকে, তাহলে কেপেবল অফ বিং আন্ডারস্টুড ইন ইদার টু, দুটো সেন্সেই ব্যবহার করা যেতে পারে বা দুটো সেন্সে তার অর্থ হতে পারে, তো সেই সমস্ত শব্দকে একদম ঠিক বলেছো, অ্যাম্বিগুয়াস বলা হয়। অপশন 2 সঠিক উত্তর হয়ে যাবে। চলো তারপরে, এ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডেবটস, Insolvent. ইনসলভেন্ট, ইনসলভেন্ট। ইয়েস, ইনসলভেন্ট। যদি এখানে ইনসলভেন্ট না থাকতো তাহলে ব্যাংক্রাফট উত্তর করতে পারতে। ওকে, তাহলে ইনসলভেন্ট মানে ব্যাংক্রাফট। এটা এনিথিং হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, Obsolete. এটা কম মানে Obsolete. প্রিভিয়াস ক্লাসেও ছিল মনে হচ্ছে। একদমই তাই, অবসোলেট। অবসোলেট মানে পোড়ো, যেটাকে আর ব্যবহার করা হয় না। এ পারসন কামিং টু আ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, এটা উত্তর ঘর দেখি এবার। দাদা অপশন 2 এমিগ্রেন্ট। হ্যাঁ বেশ, এবার ভালো করে আজীবনকালের জন্য মনে রাখবা, শুনে নাও। এই হচ্ছে আমাদের মাদারল্যান্ড ইন্ডিয়া, ঠিক? এই ইন্ডিয়া থেকে কেউ যদি বাইরে চলে যায়, তাহলে এখানে কি হলো ভাই? এক্সিট হলো। তাহলে এক্সিট যে হলো তাকে মনে রাখবা, সেটা হচ্ছে ইমিগ্র্যান্ট। হ্যাঁ, আর বাইরের দেশ থেকে কেউ আমার দেশে আসলো, তার মানে ইন হলো, তো এইটাকে মনে রাখবা, এটা হচ্ছে ইমিগ্র্যান্ট। মনে থাকবে? হ্যাঁ, ইন হলো ইমিগ্র্যান্ট, এক্সিট হলো এমিগ্র্যান্ট। আবার বলো, ইন হলো ইমিগ্র্যান্ট, এক্সিট হলো এমিগ্র্যান্ট। ইন হলো ইমিগ্র্যান্ট, এক্সিট হলো এমিগ্র্যান্ট। এইভাবে মনে রেখো, তাহলে কোনোদিন ভুল হবে না। এক্সিটের সাথে এমিগ্র্যান্টের রিলেশন আছে, দেখতে পাচ্ছ, ই ই দিয়ে শুরু। আর ইমিগ্রেন্টের সাথে ইন রিলেশন আছে না? তাহলে এখানে প্রশ্ন কি করেছে? এ পারসন কামিং টু আ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, কেউ একজন আসছে একটা ফরেন ল্যান্ডে, বিদেশি কোনো একজন আমাদের দেশে আসছে সেটেল হওয়ার জন্য, বা এটা ইন্ডিয়া না হয়ে যে কোনো দেশ হতে পারে। একজন আসছে সেটেল হওয়ার জন্য, তাকে আমরা কি বলবো? ইমিগ্র্যান্ট বলবো। ওকে, ইমিগ্র্যান্ট বলবো। আর যদি আমার দেশ থেকে অন্যত্র চলে যায়, তাহলে তাকে এমিগ্র্যান্ট বলবো। মনে থাকবে এটা? আচ্ছা, এটা করো এবার। সামথিং কেপেবল অফ বিং ডান, যা করা যেতে পারে। Feasible. ইয়েস, যা করা Feasible. যেতে পারে, অর্থাৎ যেটা পসিবল টু পারফর্ম, সেটাকে বলে হয়, আমরা বলি হচ্ছে ফিজিবল। ফিজিবল, হ্যাঁ। ইজ ইট ফিজিবল, তার মানে এটা কি কার্যযোগ্য বা এটা কি করা যোগ্য? হ্যাঁ, সুন্দর সুন্দর, ঠিক আছে। চলো, তো মোটামুটি এটাই, আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, দেখা হবে পরে আবার কখনো নেক্সট ক্লাসে। ঠিক আছে।